নির্বাচন এবং সংস্কারকে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড় করে দেওয়ার কোনো আসলে কারণ নেই। আপনি সিরিয়ার মতো অবস্থায় যেতে চান, টিউনিশিয়ায় যেতে চান, নাকি মিশর হইতে চান, এই অস্বস্তিকর পরিস্থিতিকে আপনি প্রলম্বিত করতে যদি চান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়। পার্লামেন্টে থাকা অবস্থায়, সংসদ সদস্য থাকা অবস্থায় আপনি আপনার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি ভোট দিতে পারবেন। 166টার মধ্যে 100টা তো দূরের কথা, আমরা 66টাতেও হয়তো সবগুলো দলের হা দেখবো না। আপনি সরকারকে অকার্যকর প্রমাণ করলে কিন্তু এটা বিপদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাকিব আনোয়ার, তিনি নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক। সাকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই অনুষ্ঠানে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা জানেন যে জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। সাকিব ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন একটি বিষয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এই নির্বাচনটি নিয়ে যথেষ্ট আন্তরিক এবং তিনি তার প্রস্তুতির কথা বলেছেন এবং ডিসেম্বরের এক ধরনের সম্ভাব্যতার কথাও বলেছেন। সেভাবেই এগিয়ে যাচ্ছেন। আজকে প্রধান নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন যে ডিসেম্বরের টাইমলাইন যাতে মিস না করি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এডিসি মানে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন SAMM নাসিরউদ্দিন। আপনি একটি রাজনৈতিক দল যারা গত 14-15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, আন্দোলনে ছিলেন, আপনাদেরও দাবি হচ্ছে নির্বাচন এবং একই সঙ্গে সংস্কার, দুটি দাবিই আপনাদেরও আছে। তো সেক্ষেত্রে এই যে ডিসেম্বর, তাহলে সংস্কারের যে কথা সরকার এতদিন বলছে বা আপনারা যে সংস্কারগুলোর পরামর্শ দিয়েছেন, সেক্ষেত্রে কি এই শর্ট সময়ে সংস্কার করা সম্ভব কিনা? যদিও প্রধান উপদেষ্টা বলেছেন যে এখনো পর্যন্ত সংস্কার শুরুই করেননি। ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, নির্বাচন সংস্কারের কোনো অন্তরায় নয়, আর সংস্কার শেষ করে তারপরে আপনি নির্বাচনের দিকে যাবেন এটা যদি বলেন, সংস্কার আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি এটা বলতে পারবেন না যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমি করছি না কারণ আমার সংস্কার শেষ হয় নাই, পরবর্তী বছরে গেলাম, কিংবা 2030 সালে আমি নির্বাচন করছি সংস্কার শেষ করে। 2030 সালে যে নির্বাচন যদি আপনি করেন, সেই নির্বাচনের পরেও কি রাষ্ট্রের কোনো সংস্কারের প্রয়োজন পড়বে না? তারপর তো আপনার সংস্কারের প্রয়োজন পড়বে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে। রাষ্ট্র যতদিন আছে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। আমরা যদি একটা ঘর বানাই, সেই ঘরেরও সংস্কারের প্রয়োজন হয় একটা নির্দিষ্ট সময় পর পর। আপনি কখনো বলতে পারেন না যে সংস্কার শেষ, এখন আমাকে আর 100 বছরের মধ্যে বা 50 বছরের মধ্যে এই ঘরের কোনো সংস্কার করতে হবে না। সেখানে রাষ্ট্র ব্যাপক একটা বিষয়, সেখানে সংস্কার সবসময় প্রাসঙ্গিক। সুতরাং নির্বাচন এবং সংস্কারকে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড় করে দেওয়ার কোনো আসলে কারণ নাই। গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে। এবং দেখেন, এই যে ফ্যাসিবাদী শাসন, এটা আসলে প্রলম্বিত হয়েছে কিন্তু নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার মধ্য দিয়ে। আপনি যদি খেয়াল করেন, শেখ হাসিনা 2009 সালে সরকার গঠন করলেন 8 সালের নির্বাচনের পর। 2009 থেকে 2014 সালের নির্বাচনের আগ পর্যন্ত যে শাসন আমল, আর তারপরে 14 পর থেকে যে তার ফ্যাসিবাদী যে চেহারাটা, এর মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। এখন যখন আপনাকে ভোটের জন্য জনগণের কাছে যেতে হয় না, আপনি জানেন যে আমি যে কোনোভাবেই নির্বাচনের নামে একটা সার্কাস করে আমি ক্ষমতায় চলে যেতে পারবো, তখন আপনি আসলে যাচ্ছে তাই করতে পারেন। আর এই যাচ্ছে তাই করার মধ্য দিয়ে কিন্তু আপনি ফ্যাসিস্ট হয়ে ওঠেন, কারণ আপনার কোনো দায়বদ্ধতার জায়গা থাকে না। এর বিরুদ্ধেই তো লড়াইটা হচ্ছে। আপনি যেভাবে শুরু করলেন যে গত শেখ হাসিনা 15.5 বছরের যে স্বৈরাচারী শাসন আমল, সে সময় আমরা লড়াই করেছি গণতান্ত্রিক উত্তরণের জন্য। বরাবরই আমরা এই কথাটা বলছি। হ্যাঁ, পাশাপাশি আরেকটা কথা ছিল, সেখানে মানবাধিকারের প্রশ্ন নিয়ে আমরা কিন্তু কথা বলেছি, যে গণতন্ত্র এবং মানবাধিকার এই দুটো বিষয়, যে দুটো কম্প্রোমাইজ ছিল সে সময়। মানবাধিকার পরিস্থিতি নিয়ে এখনো অনেক কথা বলা যাবে, এখনো অনেক কথা বলার সুযোগ আছে আসলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে। যাই হোক, সেদিকে যদি নাও যাই, নির্বাচন এবং সংস্কার দুটোকে পরস্পর বিরোধী জায়গায় দাঁড় করে দেওয়ার কোনো কারণ নাই। নির্বাচনের মতো আসবে এবং অবশ্যই নির্বাচনের আগে
ততটুকু সংস্কার প্রয়োজন যেটুকু সংস্কারের মধ্য দিয়ে এটা নিশ্চিত করা যায় যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব। তার জন্য যেটুকু সংস্কারের দরকার, হ্যাঁ, এই সংস্কারটুকুর মধ্যে সবচেয়ে আগে আপনাকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে হাত দেওয়ার দরকার ছিল, কিন্তু আপনি কিন্তু সেটা দিতে পারেন নাই। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা আছে। আপনাকে এই জায়গাতে হাত দেওয়ার দরকার ছিল। এটা না করে আমরা দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট সরকারের ভেতরেও অনেকে আছেন যারা নানান সময় এমন কিছু বিষয় সামনে নিয়ে আসছেন যেটা আসলে শেখ হাসিনাকে কিন্তু স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠা করে নাই। ওই জিনিসগুলো আমরা নিয়ে আসছি। রাষ্ট্রধর্ম থাকবে কিনা, বহুত্ববাদ হবে নাকি গণতন্ত্র থাকবে, নানান এই ধরনের বিষয়গুলোকে আমরা নিয়ে আসছি। তো এগুলোর ভেতর দিয়ে কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার হয়ে ওঠে নাই। বরং আপনি কথা বলেন আপনি ৭০ অনুচ্ছেদ নিয়ে কি করবেন সেটা নিয়ে আপনি কথা বলেন, কিন্তু এমন এমন জায়গাগুলো নিয়ে আপনি কথা বলছেন যেটা শুধুমাত্র নির্বাচনকে কিংবা এখন যে পরিস্থিতিটা বিরাজ করছে এই পরিস্থিতিটাকে প্রলম্বিত করবে। এবং পরিস্থিতি কি স্বস্তির? পরিস্থিতি স্বস্তির না। এটা হয়তো এতদিন আমরা স্বীকার না করলেও এখন আস্তে আস্তে আমরা স্বীকার করতে শুরু করছি যে পরিস্থিতিটা স্বস্তির না। এই অস্বস্তিকর পরিস্থিতিকে আপনি প্রলম্বিত করতে যদি চান তাহলে আপনি নির্বাচন এবং সংস্কারকে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড় করাই দেন এবং এর মধ্য দিয়ে আপনি নির্বাচন পিছায় নেন। কোনো পক্ষের এ ধরনের একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। যদি সরাসরি বলি, কয়েকদিন আগে রয়টার্সকে নাহিদ ইসলাম, যিনি কয়েকদিন আগে সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তিনি একটি রাজনৈতিক দলের আহ্বায়ক আহ্বায়ক হয়েছেন এবং সেই প্রক্রিয়াটা এমন ছিল যে তিনি আহ্বায়ক হচ্ছেন, নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন, সেটা গণমাধ্যমে, আপনারা যারা গণমাধ্যমে কর্মী তারা আরো 1 মাস আগে থেকে জানেন। অথচ তিনি নিজে যেদিন পদত্যাগ করলেন তার 2 দিন আগেও গণমাধ্যমকে যখন বলছেন, তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, তখন তিনি সেখানে স্বীকার করছেন। তিনি বলছেন তিনি এখনো ভাবছেন নতুন রাজনৈতিক দলে তিনি যাবেন কিনা, এই ব্যাপারে এখনো তিনি নিশ্চিত নন। ইনফ্যাক্ট দল গঠন প্রক্রিয়ার সাথে তিনি নাই। এই কথা তিনি যেদিন বলছেন সেদিন আবার গণমাধ্যমে আমরা দেখছি যে দুটো সংগঠন থেকে আসলে এই রাজনৈতিক দলের উৎপত্তিটা হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তারা যে বৈঠক করছে সেখান থেকে অলরেডি তারা তাদের দলের নেতা ঠিক নির্ধারণ করে ফেলেছে এবং সেই বৈঠক সূত্র থেকে এই গণমাধ্যমের রিপোর্টগুলো চলে আসছে। অথচ যিনি প্রধান হচ্ছেন তিনি তখন পর্যন্ত জানেন না যে তিনি আসলে দলের প্রধান হচ্ছেন এবং তিনি বলছেন দল গঠন প্রক্রিয়ার মধ্যে তিনি নাই। তো এই বিষয়গুলোকে আসলে আমরা নানানভাবে, আমি যদি মুখে একটা কথা বলে ফেলি সেটা তো আসলে আমি বলতেই পারি। শেখ হাসিনা নিজের লেখা বই, একটা বই আছে সহে না মানবতার অবমাননা, এই বই লেখকের নাম শেখ হাসিনা। তো শেখ হাসিনা এই কথা তো বলে ফেলছেন এবং অবশ্যই তার বই আমি পড়ে দেখি নাই, তবে ভেতরে অবশ্যই তার যে সহ্য হচ্ছে না মানবতার অবমাননা এই কথাগুলোই লিখছেন। কিন্তু মানবতাকে তিনি আসলে কোন জায়গায় নিয়ে গেছেন, মানবাধিকারকে কোন জায়গায় নিয়ে গেছিলেন সে সম্পর্কে আমরা জানি। সুতরাং মুখে আমি যাই বলি না কেন, আসলে আমি কি করছি আর কি বিশ্বাস করছি সেটা ভিন্ন জিনিস হতেই পারে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে নাহিদ ইসলাম রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিলেন কয়েকদিন আগে। ওখানে তিনি বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়। এটা এই হেডলাইনেই প্রায় ম্যাক্সিমাম গণমাধ্যমে এইভাবেই রিপোর্টটা হলো। পরদিন জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলন তিনি বললেন এইভাবে, তিনি বলেন নাই, তিনি বলছেন যে রাজনৈতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম থাকে তাহলে নির্বাচন আয়োজন করা কঠিন হবে। এই সংবাদ সম্মেলনটা হচ্ছিল 4:30টার দিকে। মজার ব্যাপার হচ্ছে এএফপিতে এর মধ্যেই তিনি আবার আরেকটা সাক্ষাৎকার দিয়ে ফেলেছিলেন এবং বিকাল 5:15টায় এএফপিতে ওই রিপোর্টটা আবার আপলোড করা হলো, যেখানে আবার ওই একই কথাই আসছে। রয়টার্স প্রথমে যেভাবে গণমাধ্যম কোট করলো তাকে, ওইভাবে যে ডিসেম্বরের মধ্যে বা এই বছরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়। এই যে আপনি অ্যাসার্ট করতে পারছেন, আপনি যে ডিকটেট করতে পারছেন, মানে ওই সুরে আপনি কথা বলতে পারছেন, এটা কেন বলতে পারছেন? কারণ হচ্ছে আপনি আসলে এখনো নিজেকে সরকারের অংশই মনে করছেন। আমি জানি না, মানে মনে হচ্ছে যে প্রভাব বিস্তার করবার মতো অবস্থান আছে দেখে এরকম দায়িত্ব নিয়ে হতে পারে যে হয়তো ব্যাক টু দ্য মাইন্ড আমি আসলে ওই জিনিসটা থেকে আসলে বের হইতে পারি নাই। মানে এখনো ব্যাক টু দ্য মাইন্ড ওইটা আছে যে আমি আসলে এটা ডিকটেট করতেই পারি, আমি বলতেই পারি নির্বাচন হবে না, নির্বাচন যেমন নির্বাচন করতে দেওয়া হবে না, এই ধরনের শব্দও আসলে আমরা বিভিন্ন সময়ে পলিটিক্যাল পার্টি হিসেবে তারা পলিটিক্যাল রেটরিক ছিল, যখন পলিটিক্যাল পার্টি তারা দাবি করে না, যারা যখন বলতো যে আমরা আসলে সবাইকে নিয়ে এই জায়গাতে আছি, অভ্যুত্থানের যে শক্তিগুলো তাদের সবাইকে নিয়ে আসলে আমরা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র দল গঠনের আগ পর্যন্ত কিন্তু তারা এভাবেই বলেছেন যে আমরা অরাজনৈতিক। ইনফ্যাক্ট তখন রাজনৈতিক কোনো কর্মসূচি বা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে যখন সামনে আসতো তখন বলতো যে যেমন ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না, এ ধরনের কথা আমরা ঠিক একদিন আগেও তাদের কাছ থেকে শুনেছি, তারা স্টেটমেন্ট পর্যন্ত দিয়েছেন। এখন আমরা গণমাধ্যম খুললেই হয়তো সেগুলো পাবো, কিন্তু আবার একদিন পরে আমরা দেখলাম যে তারাই ছাত্র সংগঠন গঠন করলেন। এবং এখন আমি যদি বলি যে জাতীয়তাবাদী ছাত্র দল
যদি দাবি করে যে আমাদের বিএনপির সাথে কোনো কানেকশন নেই, উনি তো বলতেই পারে শেখ হাসিনা সয়না মানবতার অবমাননা নামে বই লিখে ফেলছে, বলতেই পারে, কিন্তু সেটা আপনি বিশ্বাস করবেন না নিশ্চয়ই। তো একই রকম ভাবে রাজনৈতিক দল যেদিন আত্মপ্রকাশ করে তার একদিন আগে আপনি যখন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটান এবং ওই একই প্ল্যাটফর্ম দুটো থেকেই সেটার জন্ম হয়, তখন আপনি আবার দাবি করছেন তাদের সাথে আমার কোনো কানেকশন নাই, এটা আপনি মুখে বলেই ফেলতে পারেন। সুতরাং এই জায়গাগুলোতে পরস্পর বিরোধী অবস্থান তাদের দিক থেকে বিভিন্ন সময়ে আছে। তো এই যে অ্যাসারশনটা বা আপনার অন্তর্বর্তীকালীন সরকার, দেশে একটা সরকার আছে, আপনি সরকারকে অকার্যকর প্রমাণ করলে কিন্তু এটা বিপদ। এটা শুধুমাত্র আপনি হয়তো ভাবছেন আপনার রাজনৈতিক এখানে আপনি হয়তো কিছু অ্যাচিভ করবেন রাজনৈতিক ভাবে, কিন্তু এটা অ্যাচিভ করতে গিয়ে আপনি রাষ্ট্রকে বিপদে ফেলতে আপনি এটা করতে পারেন না। সুতরাং এই জায়গাগুলোতে আসলে আমাদের খেয়াল রাখা দরকার। আরেকটা বিষয় আসছে, সেটা হলো গণপরিষদ নির্বাচনের একটা দাবি আসছে এবং এই জাতীয় সংসদ নির্বাচন একই সাথেও এসছে এবং আলাদা আলাদা স্পেসিফিক ভাবে, মানে আমি যদি জাতীয় নাগরিক পার্টির কথা বলি, তাদের দিক থেকে দাবি হচ্ছে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে, কারণ আপনি সেকেন্ড রিপাবলিক ডিক্লেয়ার করবেন, এরপর আপনি নতুন সংবিধান, এবং তারা কিন্তু সেকেন্ড রিপাবলিকের একটা ব্যাখ্যা, এক ধরনের ব্যাখ্যাও তারা দিয়েছেন। হ্যাঁ, ব্যাখ্যা তারা দিয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যখন এখন যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে এটাকে যখন আপনি পুরোপুরি ফেলে দিবেন, এরপর নতুন করে যখন আপনি এটা লিখতে শুরু করবেন, তখন এই যে আপনি একটু আগে আমাকে আরেকটা প্রশ্ন বা আরেকটা যেটা বললেন, সেটা হলো যে ঐক্যমত কমিশনের 166 সুপারিশ সহ তারা বিভিন্ন রাজনৈতিক দলকে 34টি রাজনৈতিক দলকে পাঠিয়েছে। এখন আমি এখানে বসে এটা দ্বিধায় বলে দিতে পারি যে এই 166টা সুপারিশের মধ্যে আমরা সম্ভবত সবগুলো রাজনৈতিক দল 100টা না 66টাতেও আমরা ঐক্যমত হইতে পারবো না। কারণটা কি? এক একটা, কারণ এই যে আমরা যে বিভিন্ন সুপারিশ তো দলের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেওয়া হয়েছে, সবগুলো তো এক ছিল না, এক এক রাজনৈতিক দলের এক একটা ছিল। যেমন ধরুন যে 70 অনুচ্ছেদের কথা বলছিলাম, অদ্ভুত ব্যাপার হচ্ছে যে 70 অনুচ্ছেদের সংস্কারের ব্যাপারে যেখানে বড় রাজনৈতিক দল বিএনপি তারাও 70 অনুচ্ছেদের সংস্কার চেয়েছে। কেউ কেউ কারোর ভেতর কনফিউশন থাকতে পারতো যে আচ্ছা বিএনপি হয়তো এটা চাইবে না, কারণ 70 অনুচ্ছেদ আপনাকে বড় রাজনৈতিক দল যারা আসলে ক্ষমতায় যেতে পারে বলে নিজেদেরকে মনে করে, যে যারা ক্ষমতায় যেতে পারে তাদের জন্য আসলে 70 অনুচ্ছেদ থাকাটা তাদের জন্য ভালো। তো তারাও 70 অনুচ্ছেদ সংস্কার চেয়েছে, কিন্তু জামাত ইসলামী চায় নাই। কারণটা কি আছে 70 অনুচ্ছেদে? 70 অনুচ্ছেদে আপনি পার্লামেন্টে থাকা অবস্থায়, সংসদ সদস্য থাকা অবস্থায় আপনি আপনার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি ভোট দিতে পারবেন না। তার মানে আসলে গণতন্ত্রের চর্চা ওই জায়গায় তো নাই। মানে আপনি আপনার যে রায়, আপনি যদি মনে করেন যে আমার দল থেকে যে প্রস্তাবটা আসছে বা আমার দল তো এখন সরকারে, তো ওই সরকার থেকে যে প্রস্তাবটা আসছে সেই প্রস্তাবটার পক্ষে আসলে আমি না, কিন্তু আপনি না ভোট দিতে পারবেন না। আপনি যদি দেন তাহলে আপনার সংসদ সদস্য পদই থাকবে না, বাতিল হবে। তো এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক একটা ধারা আমাদের কনস্টিটিউশনে আছে, এক প্রকার ডিক্টেটর। হ্যাঁ, ডিক্টেটর তৈরি করার জন্য যে কয়েকটা ধারা আসলে আমাদের এখানে স্পেসিফিক ভাবে বলতে গেলে আছে, তার মধ্যে 70 সবচেয়ে মানে যেটাকে আমরা প্রথমেই বলতে পারি সেটা হচ্ছে 70 অনুচ্ছেদ। তো 70 অনুচ্ছেদ সংস্কার জামাত ইসলামী চায় নাই। এখন আপনি কি বলবেন? এটা তো আপনার এক্সপেকটেশনের মধ্যে ছিল না। হয়তো আরো অনেক কিছু থাকতে পারে, তাদের হয়তো দাবি থাকতে পারে যে রাষ্ট্রধর্ম ইসলাম করতে হবে, কিংবা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে হবে, হয়তো সব জায়গাতে সব অফিস আদালতে সকল ডকুমেন্টসে সেটা লিখতে হবে, থাকতে পারতো। তাদের দিক থেকে এটা আমরা ধরে নিতে পারি, হ্যাঁ তাদের দিক থেকে এটা আসতে পারে, কিন্তু তারা 70 অনুচ্ছেদ সংস্কার চায় নাই। তো আপনি এটা আসলে কিভাবে বলবেন যে কেন আসলে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারবো না? এটা আসলে বলার সুযোগ নাই। কিন্তু এটা আমরা এই পরিস্থিতি থেকে এখানে ঐক্যমত বলতে যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা একটা চার্টার, একটা ডেমোক্রেটিক চার্টার তৈরি করবেন, একটা এই পরবর্তী নির্বাচিত সরকার এসেই এই মানে সংস্কারের যে সুপারিশগুলো আসবে সেই সুপারিশগুলো বাস্তবায়ন করবে। জাস্ট একটা চার্টার তৈরি করার কাজ করছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। তো সেক্ষেত্রে এই কাজ তো পরবর্তী সরকারের। হ্যাঁ, না বিষয়টা হলো ধরেন 166টা সুপারিশ আপনি 1 থেকে 166 পর্যন্ত সিরিয়াল করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল যে যেটা পক্ষে আছে হ্যাঁ না টিক মার্ক দিবে। এখন ধরেন যেগুলো না হবে সেগুলো নিয়ে তো আসলে অন্তর্বর্তী সরকার কিছু করতে পারবে না, কারণ এখানে আপনি ক্ষমতায় আসতে পারেন না। আমি ওই পয়েন্টটাই বলছিলাম যে 166টার মধ্যে 100টা তো দূরের কথা, আমরা 66টাতেও হয়তো সবগুলো দলের হা দেখবো না। কারণ আপনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, আপনি একটাতে 1 নম্বরে হা দিয়েছেন, আমি 1 নম্বরে না দিয়েছি, কিন্তু 2 আবার আমি যেখানে আছে আপনি আবার সেইখানে নাই, তার মানে দুইটার একটাও টিকলো না। তো এইভাবে দেখা যাবে যে আপনি 166টার মধ্যে 66টাতেও আসতে পারছেন না। এখন সংস্কার প্রস্তাবগুলো কোনগুলো? সংস্কার প্রস্তাব ওইগুলোই যেগুলো এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রয়োজন। আপনি নিশ্চয়ই ডিক্টেটর হয়ে ওঠার জন্য কি কি দরকার, কি কি এলিমেন্ট থাকা দরকার, সেগুলো প্রস্তাবনা হিসেবে উপস্থাপন করেন না। ওই 166টার মধ্যে তো নাই তা। ওই 166টার মধ্যে সেগুলোই আছে যেগুলো এই রাষ্ট্রকে পেছনের 15.5 বছরে ফিরিয়ে নিয়ে যাবে না।
রাষ্ট্রে একটা গণতান্ত্রিক রূপান্তর হবে, সেই লক্ষ্যেই 166 সুপারিশ, সেখানেই আপনি ঐক্যমতে পৌঁছাতে পারছেন না। সেখানে আপনি যদি কনস্টিটিউশন ফেলে দেন, এক ধরনের সংখ্যা রয়েছে যে আসলে জাতীয় ঐক্যমত শেষ পর্যন্ত নাও হতে পারে। এটা আসলে বলে দেয়া যায়। যদি আপনি আদর্শ আলোচনা করেন সেটা ভিন্ন আলোচনা, যে আমরা প্রত্যাশা করি যে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যাল হন, ওই জায়গা থেকে আপনি বলেন, তাহলে এটা বলে দেয়া যায় যে 166টা সুপারিশের মধ্যে সবগুলোতে আপনি ঐক্যমতে পৌঁছাতে পারবেন না, ইনফ্যাক্ট 100টাতেও পারবেন না। এখন এই পরিস্থিতি আমি যেটা বলছিলাম, ওই পয়েন্টটা হচ্ছে যে আমি বলছি যে সেকেন্ড রিপাবলিক ডিক্লেয়ার করতে হবে, গণপরিষদ নির্বাচন করে সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান লিখবেন। আপনি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে না ওঠার জন্য যে সুপারিশ, সেই সুপারিশের ক্ষেত্রেই আপনি সবগুলো রাজনৈতিক দলকে ঐক্যমতে পৌঁছাতে পারছে না। সেখানে যখন আপনার কনস্টিটিউশন নাই, ব্ল্যাঙ্ক পেজ, সেখানে যখন আপনি লিখতে যাবেন, আপনি যে প্যান্ডোরার বাক্সটা খুললেন, এই বাক্স আর বন্ধ করতে পারবেন না, কারণ এক ধরনের chaotic situation অবশ্যই রেজ করতে পারে। তো এখন আপনি যদি মনে করেন যে আপনি সিরিয়ার মতো, আপনি নিজেকে কোন জায়গাতে আসলে রাখতে চান, আপনি সিরিয়ার মতো অবস্থায় যেতে চান, তিউনিশিয়ায় যেতে চান, নাকি মিশর হইতে চান, এই সিদ্ধান্ত আসলে আপনাকে নিতে হবে। এখন আপনি আপনার রাজনৈতিক বয়ান, রেটরিক আছে, তো নানান রেটরিকের মাধ্যমে নতুন নতুন কিছু শব্দ চয়ন করলে হয়তো মানুষের মধ্যে বা এডুকেটেড মিডল ক্লাসের মধ্যে এক ধরনের হয়তো একটা অনুরণন তৈরি হয়, সেন্সেশন বা অনুরণন তৈরি হয়। আপনি সেটা তৈরি করার জন্য যদি এমন কিছু শব্দ সামনে নিয়ে আসেন, এবং পরবর্তীতে আপনার রাজনীতিটাকে টিকিয়ে রাখার জন্য বা আপনার রাজনীতিটাকে আপনি যে সুপেরিয়র সেটা প্রমাণ করার জন্য যদি সেই জায়গাতে আপনি আটকে থাকেন, ওটা যদি আপনি দাবি হিসাবে রেখে দেন, যেটা আপনি শুধুমাত্র পলিটিক্যাল রেটরিক হিসেবে আসলে চিন্তা করছেন, তাহলেও কিন্তু রাষ্ট্র বিপদে পড়ে। তো ওই জায়গাগুলো আসলে মাথায় রেখেই আসলে আমাদের চিন্তা করা দরকার, এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠাই আসলে এখন সামনে। কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকার 166টা সুপারিশ করছে, তারা এটা বলতেছে যে এটা চার্টার হবে, মানে সে নিজেও জানে যে এটা আসলে ইমপ্লিমেন্ট করার যে গ্রাউন্ড, সেটা আসলে তো তার নাই, লেজিটিমেসি তার নাই। নিশ্চয়ই সরকার সেটি ভেবে দেখবে। সাকিব, আরেকটি জিনিস, আপনি গত কয়েকদিন ধরে বাংলাদেশে একটি শিশুকে ধর্ষণের ইস্যু ধরে সারা দেশে এক ধরনের ধর্ষণ বিরোধী যে ধর্ষণের বিরুদ্ধে সারা দেশে যে পরিমাণ বিক্ষোভ শুরু হয়েছে, এবং আপনি দেখেন যে এই একটি ধর্ষণের ঘটনা ঘটবার পর আরো কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটলো, এবং এই ট্রেন্ড কিন্তু বাংলাদেশে বেশ কিছু বছর ধরে চলছে। একটি ঘটনা ঘটবার সাথে সাথে ওই সেম ঘটনা কিন্তু কয়েকটা হয়ে যায়। এটির কারণটা কি আসলে? এটির পেছনে কি কোনো অন্য ধরনের কোনো হাত আছে কিনা, যে এখানকার শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেবার কোনো ষড়যন্ত্র, এরকম কিছু আছে কিনা? অনেকেই মনে করছেন যে এর পেছনে কোনো ধরনের ষড়যন্ত্র কাজ করতে পারে। হ্যাঁ, কোনো ধরনের ষড়যন্ত্র থাকতেই পারে। এটা আমরা এর আগেও দেখতাম। আগুন লাগলো, ধরেন এখন মার্চ মাস চলছে, মার্চ মাসে 1 তারিখে আগুন লাগছে, পুরো মার্চ মাস জুড়েই যদি বড় কোনো একটা অগ্নিকাণ্ড ঘটে, তাহলে দেখবেন যেটা আমরা দেখতাম যে পুরো মার্চ মাস জুড়েই আগুন লাগছে। হয়তো বা 1 তারিখে আজকে লাগলো, আবার 6 তারিখে লাগছে, 12 তারিখে লাগছে, এরপরে এপ্রিলে গিয়ে হঠাৎ করে নতুন কোনো ইস্যু আসলো, আগুন বন্ধ হয়ে গেল, আগুন শুরু হলো। হ্যাঁ, তখন কিছু এ ধরনের ঘটনা আসলে এর আগে আমরা দেখেছি। আমি আসলে এই যে ধর্ষণ বেড়ে যাওয়ার যে বিষয়টা, এটা আসলে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি, সেটারই একটা অংশ এটা। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে। আমি আজকেই দেখলাম, প্রথম আলো একটা রিপোর্ট করেছে, রিপোর্টটা ভালো করে খেয়াল করে যেটা দেখলাম, গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সে সময়ে ধর্ষণের যে সংখ্যা ছিল, অর্থাৎ যেগুলো ধর্ষণের মতো ঘটনাগুলো যখন ঘটে তখন অধিকাংশই তো আসলে প্রকাশ পায় না। যেগুলো প্রকাশ পেত সেটার সংখ্যা এখন যে সংখ্যাটা আসলে আছে, যতগুলো আসলে লিপিবদ্ধ হচ্ছে, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসছে, পুলিশের কাছে যেগুলো রেকর্ড হচ্ছে, সংখ্যাটা কাছাকাছি। পরিস্থিতি একটু স্বাভাবিক বা উন্নতি হয়নি। তখনকার যে সংখ্যাটা ছিল, এখন সংখ্যাটা আসলে সেরকমই। এখন ওই যে বিষয়টা হয় যে আসলে এখন আমরা এত দেখছি কেন, কারণ যখন কোনো ওই একটা সেন্সিটিভ ঘটনা ঘটে, তখন গণমাধ্যমে যেটা হয় যে গণমাধ্যম সেই রিপোর্টগুলো আসলে করতে শুরু করে, এবং এরপরে যখন সেটা নিয়ে আবার রাজপথে কোনো কিছু শুরু হয় এবং মানুষ যখন সেটা কথা বলতে শুরু করে, সেগুলো আসলে আমাদের সামনে বারবার আসতে থাকে। একই ঘটনা কিন্তু ঘটছে। যেমন ধরেন কয়েকদিন আগে ছিনতাই নিয়ে কিন্তু খুব কথা হচ্ছিল, দেখেন গত কয়েকদিনে ধর্ষণের ঘটনার কারণে যে পরিস্থিতিটা তৈরি হলো, এরপরে কিন্তু আমরা ছিনতাইয়ের ব্যাপারগুলো নিয়ে খুব একটা কথা বলছি না। আর এখন যেটা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে অনেক বেশি ডিকটেট করে, আসলে নিউজ, কি ধরনের নিউজ আসবে,
আমরা আসলে কি ধরনের বিষয়গুলো নিয়ে রিঅ্যাক্ট করব, সংবাদপত্রের ভাষাও পরিবর্তন হয়ে যায়। তো এই কারণে দেখেন কয়েকদিন আগে আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বলেন, তো ফেসবুক, ইউটিউব এগুলো যদি খুলতাম, তাহলে সেখানে আমরা দেখতাম যে নানান জায়গায় যে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে সেগুলো, ডাকাতির ঘটনা ঘটছে সেগুলো। এখন আপনি যদি খোলেন দেখবেন যে ধর্ষণের ঘটনাগুলো নিয়ে কথা হচ্ছে। তো এই কারণে এটা আসলে মূলত কারণটা কি? আসলে মূলত কারণ বলে মনে করি যেটা, সেটা একটা সময় আমরা শেখ হাসিনার সময় মনে করতাম যে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য এই কাজগুলো করা হচ্ছে, বা কেউ হয়তো করছে, বা গভর্নমেন্টের সাথে হাত থাকতে পারে, কিন্তু এখন তো আর এই ধরনের কোনো সন্দেহ সংশয়। ধর্ষণের ঘটনাগুলো কি, যেমন ধরুন যে 8 বছরের একটা শিশুর যে ধর্ষণ ব্যাপারটা, যেটা থেকে এবং কেরানীগঞ্জে গতকালকে এরকমই এক শিশুকে হত্যা করা হলো ধর্ষণের পরে। হ্যাঁ, এখন বিষয় হলো যে ওখানে যে ঘটনাটা দেখেন, মানে পরিবারের সদস্যরাও নাকি ইনভলভ ছিল এটার ভেতরে, খুব নিজের মানে কাছের মানুষজন। আরেকটা আমি আজকেই রিপোর্ট দেখলাম, আজকে বা কালকে রাতে একটা রিপোর্ট দেখলাম, সেখানে দেখলাম যে একজন রিক্সা চালক বাবা, তিনি নাকি তার মেয়েকে বেশ কিছুদিন ধরে ধর্ষণ করছেন। এটা গত 2 দিন আগেই তার প্রতিবেশী টের পেয়ে তারপরে এটা থানায় রিপোর্ট করা হয়েছে। এরপরে সেই মেয়ে স্বীকারোক্তি দিয়েছে সেখানে। তো এগুলোকে আসলে কেউ কোনো ষড়যন্ত্র করে করছে, ব্যাপারটা তো আসলে সেভাবে ধরা যায় না। হ্যাঁ, একটা বিষয় হলো যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যখন খারাপের দিকে যায়, আপনি যখন জানেন যে আপনার দায় মুক্তির সুযোগটা অনেক বেশি, তখন আসলে আপনি ক্রাইমে জড়িয়ে পড়েন। মানে যে ক্রাইম আসলে করতে চায় সে ক্রাইমে জড়িয়ে পড়ে, কারণ তার কাছে দায় মুক্তির সুযোগ আছে, এরকম একটা ধারণা তার তৈরি হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এখন, এটা নিঃসন্দেহে এখন স্বীকার করতে হবে। বাহিনী এক ধরনের ট্রমার মধ্যে আছে। হ্যাঁ, ট্রমা থেকে আপনাকে বের করতে হবে। তো ট্রমা থেকে বের করার দায়িত্ব তো আপনার। ধরেন পুলিশ বাহিনীর সদস্য সম্ভবত 2,42,000। তো 2,42,000 এই পুলিশ বাহিনীর সদস্য, এরা সবাই তো ধরেন 2009 সালের পরে নিয়োগ পায় নাই, তার আগে তো নিয়োগ পাওয়া যারা আছে সবাই অর্ধেক নিয়োগ পেয়েছে। আবার এই যে 2009 সালের পরে যারা নিয়োগ পেয়েছে, এরা সবাই যে আসলে শেখ হাসিনার ওই স্বৈরাচারী শাসন আমলের দোষর ছিল, ব্যাপারটা এরকম না। আবার সবাই যে খারাপ তাও না। এখন আর একটা বিষয় আছে, ধরেন আপনি যখন একটা বাহিনীতে কাজ করেন, কমান্ড বলে তো একটা বিষয় আছে। এখন আপনার সুপিরিয়র যখন আপনার কোনো কমান্ড করে, তখন আপনি আসলে ওই কাজ করতে বাধ্য থাকেন। ধরেন 2018 সালের নির্বাচন কিংবা 2024 সালের নির্বাচন, এই নির্বাচনগুলোতে যে সকল পুলিশ বাহিনীর সদস্যরা একদম মাঠ পর্যায়ে যারা কাজ করেছে, তাদের কাছে একটা কমান্ড এসছে, এখানে তাকে সেই কমান্ডটা ফলো করতে হয়েছে। এখন আপনি কমান্ডগুলো কোত্থেকে এসেছে এবং সরাসরি কারা এর সুবিধাভোগী ছিল, এটা আপনি চিহ্নিত করেন। 7 মাসও যদি আপনি সেটা চিহ্নিত করতে না পারেন, 7 মাস বাদ দিন, আপনাকে 3 মাসের মধ্যে এটা চিহ্নিত করার সুযোগ আপনার ছিল। আপনি 3 মাসের মধ্যে যদি এটা চিহ্নিত করতেন, আপনার 2,42,000-এর মধ্যে থেকে আপনার হয়তো বা 42,000-ই আপনি পাইতেন, তাই 1,42,000 পাইতেন। আপনি যদি 1,42,000 পান, তারপর আপনার 1 লাখ থাকে যার উপর আপনি পুরোপুরি আস্থা রাখতে পারেন যে তারা প্রফেশনালিজম নিয়ে কাজ করবে। আপনি তাদের মধ্যে এক্ষেত্রে নাগরিকেরও তো কিছু দায় আছে। নাগরিকদের দায় আসলে আইন শৃঙ্খলা বাহিনী তো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নাগরিকেরও তো কিছু দায় রয়েছে। এখন তো আমরা দেশে নাগরিকদের আসলে বেশি ভূমিকা পালন করছে। ধরেন যিনি ক্রাইম করবে, কিন্তু নাগরিকরা বেশি ভূমিকা পালন করছে না। নাগরিকদের একটি অংশ তো আবার মবক্রেসির মধ্যে চলে যাচ্ছে, মব ক্রিয়েট করছে। মব এটা তো আমি ধরেন এখন আলোচনা করতে গিয়ে যেটা হচ্ছে যে সরকারের সমালোচনা হচ্ছে বেশি, মানে আজকে আমি কথা বলছি সরকারের সমালোচনা হচ্ছে বেশি। সমালোচনা না, সমালোচনা ওই জায়গা থেকে ওই জায়গা থেকে আসলে করতে চাই সমালোচনাটা, যে এই সরকারের ব্যাপারে তো আমরা শুরু থেকে একটা কথা বলছি, এটা আমাদের সরকার। এই সরকার আসলে আমরা সরকারটাকে ওন করি। এখন এই সরকারকে যখন ওন করি, তখন সে যে জায়গাগুলোতে ফেল করবে, যে জায়গাগুলোতে আমরা দেখবো যে ডেলিভারেটলি কেউ আসলে তাকে ফেল করানোর পথে নিয়ে যাচ্ছে, তখন তার বিরুদ্ধে আমরা তো কথা বলবোই। এখন ধরেন মবের কথা বললেন, মবকে তো মানে আমি প্যাট্রোনাইজ করেছি পেছন থেকে। 32 নম্বর যখন ভাঙা হলো, তখন আমি কোথায় ছিলাম? এই 32 নম্বরের যে ঘটনা ঘটলো, তারপরে আপনার সম্ভবত 32টা জেলায় একই রকম ঘটনা ঘটেছে। 32টা জেলায় এরই একটা ধারাবাহিকতা ছিল গাজীপুরে। সেই ঘটনা একটা ছেলে মারা গেছে। এখন এই ছেলের মৃত্যুর দায় আপনি কাকে দিবেন? 32 নম্বরের ঘটনা, যে সময় সরকার নীরব ছিল, যে সময় রাত 9:30টার সময় পুলিশ ডিএমপি দায়িত্বশীল একজনকে জিজ্ঞেস করার পর সে বলেছে আমরা বিষয়টা মানে জানতাম না, আমরা এখন এটা ব্যবস্থা নিচ্ছি, আমরা দেখছি।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম সব জায়গাতে যে মানে এই ঘটনা যে ঘটছে, যে বুলডোজার সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, যে ক্রেন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো মানে ঘন্টায় ঘন্টায় না, প্রতি 10 মিনিট পর পর মানে আপডেট দেওয়া হচ্ছে। অথচ এখন মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সেই তথ্য নাই। এই একই রকম বয়ান তোমরা শেখ হাসিনার সময় দেখছি। ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ বলছে যে এখন আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিব, আমরা আমাদের জানতাম না, আমরা এখন জানতে পারলাম। এগুলো তো আমরা এর আগে দেখেছি, তো সেই জিনিসের রিপিটেশন আমরা আবার দেখলাম না। এখন এরপরে যখন রাষ্ট্র যখন এই জায়গাতে একটা ফেইলিয়ারের জায়গায় চলে আসে, তখন এটা তো আমাদের জন্য বিপদ। রাষ্ট্রকে শক্তিশালী দেখাতে হবে তো, কারণ এখানে শুধুমাত্র বাংলাদেশের ভেতরের পরিস্থিতি তো না, আন্তর্জাতিক বিষয়গুলো তো আছে। আমি কেন শেখ হাসিনা বা তার দোসরদের, আওয়ামী লীগের যারা বাইরে আছে বা দেশের মধ্যে পালিয়ে আছে, তাদেরকে কেন সুযোগ দিচ্ছি আগেই ভালো ছিলাম এই বয়ান এস্টাবলিশ করার জন্য? রাষ্ট্র ব্যবস্থা বলে আসলে কিছু নাই এটা এস্টাবলিশ করার জন্য, কিংবা আগেই তো এরকমই ছিল, সেটা বলার সুযোগ কেন করে দিচ্ছি? এখন ওই মব যে ক্রিয়েট হলো, সেদিন তো আমি কোনো বাধা দিই নাই। মব যারা ক্রিয়েট করেছে, যারা সরাসরি ঘোষণা দিয়েছে, 3 দিন পর তারা আবার মবের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো, আমি তখন তাকে বাহবা দিলাম। অদ্ভুত ব্যাপার। অথচ এই মবের শুরুটা ওইখান থেকে যেভাবে হলো, যারা এটার আহ্বান জানলো তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? আচ্ছা, আপনি ব্যবস্থা নিতে পারেন না, আপনি একটা ধমক দিচ্ছেন তাদের উদ্দেশ্যে, একটা ধমকও দেন নাই। এইভাবে আপনি মবটাকে তো আসলে এই জায়গাতে আপনি নিয়ে আসছেন। তার মানে কি মবের হাতে জিম্মি হয়ে গেছি এক প্রকার বলা যায় কিনা? এখন হতে পারে যে তখন হয়তো তারা বুঝতেই পারে নাই যে এটা আসলে কোন জায়গা পর্যন্ত গিয়ে দাঁড়াবে, এই কারণে হয়তো তারা তখন সেটা ঠেকানোর চেষ্টা করে নাই। কিন্তু এরপরে তার কন্টিনিউশন যেটা হয়েছে, যে আপনি 32 ভাঙার ক্ষেত্রে ওকে, আপনি 32 ভাঙার ক্ষেত্রে আপনি নিশ্চুপ ছিলেন, ঘটনা ঘটলো, তারপরে পরপর 3 দিনে 32টা জেলা একই রকম ঘটনা ঘটলো। এরপর গাজীপুরের ঘটনা, সেখানে একটা ছেলে মারা গেল। তাহলে যে ছেলেটা মারা গেল, আপনি তো যদি হিসাব করে দেখেন, তাহলে আপনি যদি মব সেদিন কন্ট্রোল করতেন, তাহলে তো গাজীপুরের এই ঘটনাটা ঘটতো না, তাহলে তো ছেলেটা বেঁচে থাকতো। তো একটা মানুষের জীবন তো, এখন আপনি বলতে পারেন 1400 মানুষ হাসিনা মেরে গেছে, আমাদের জন্য একজন মারা গেলে কিছু যায় আসে, আপনি নিশ্চয়ই সেটা বলবেন না। একটা মানুষের জীবন, আপনাকে এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা জীবনের আলাদা আলাদা মূল্য আছে অবশ্যই। এবং আরেকটা বিষয় হলো, আমরা শুধুমাত্র গণতন্ত্রের কথা বলি নাই 15.5 বছরে, আমরা গণতন্ত্রের পাশাপাশি মানবাধিকারের কথা বলেছি। আমরা শেষ করব সাকিব ভাই, অনুষ্ঠানে আমরা সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। তাহলে শেষ পর্যন্ত আসলে সরকারের কোন পথে আগানো বেটার বলে আপনি মনে করেন, আপনার ভিউ থেকে ছোট্ট করে 1 মিনিটে? জি, শুরুতে যেটা বলছিলাম যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন গ্রহণযোগ্য অবশ্যই হতে হবে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। এরকম একটা নির্বাচন আয়োজনের জন্য এই সরকারকে যতটুকু সংস্কার করা প্রয়োজন, যে যে জায়গাগুলোতে স্টেপ নেওয়া দরকার, এই কাজগুলো করে একটা নির্বাচনের দিকে আগানো। সিকিউরিটির জায়গায় কি বলবেন? সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এবং 7 মাস যখন পার হয়ে গেছে, এটা আসলে 3 মাসের মধ্যেই করা সম্ভব ছিল, এখন আমরা করতে পারি নাই। এখন যদি 7 মাস পার হয়ে গিয়ে থাকে, এখন থেকেও যদি আমি মনে করি যে আজকেই গভর্নমেন্ট ফর্ম হয়েছে, তাহলে আজকে থেকেও আগামী 3 মাসের মধ্যে পুরো পরিস্থিতি পরিবর্তন করে ফেলা সম্ভব। শুরু থেকে 3 মাসে সম্ভব হয় নাই, 7 মাস, আরো 4 মাস এক্সট্রা গেছে, আমি ধরে নিলাম আজ পর্যন্ত কিছুই হয় নাই। তারপরে যদি এখন থেকেও আমি চাই, তাহলে আরো 3 মাসের মধ্যে এটা সম্ভব। আপনি যেটা মার্চ মাস ধরেন, এপ্রিল, মে, জুন, সর্বোচ্চ জুলাই মাসের মধ্যে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে ফেলতে পারবেন। এরপরে আপনি যদি ডিসেম্বরে যান বা জানুয়ারির মধ্যে, জানুয়ারি শেষ পর্যন্ত যদি আপনি নির্বাচনকে টেনে নিয়ে যান, তাহলে তারপরেও আপনি কিন্তু সময় পাচ্ছেন। আপনি জুলাইয়ের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আরো 5-6 মাস সময় কিন্তু আপনি পাচ্ছেন। এর মধ্যে আপনি নির্বাচনের বাকি যে ব্যবস্থাগুলো আছে, যে বিশেষ বিষয়গুলো আছে, সেগুলোকে আপনি নিয়ে আসেন। কিন্তু এখন যদি বিভিন্ন পক্ষ যদি দাবি করে, আপনি রাজনৈতিকভাবে তো নানা ধরনের দাবি আসতে পারে, আমি আমার সুবিধাজনক জায়গায় থাকতে চাই, এটা তো স্বাভাবিক ব্যাপার। রাজনৈতিক দলগুলো তো রাজনীতি করবেই। এখন সেটাকে নিয়ে আপনি যদি বলেন না, আমি তো ঐক্যমতে পৌঁছাতে পারলাম না, তাহলে এখন ঐক্যমতে কোনোদিনও পৌঁছাতে না পারে দেশে কোনোদিন নির্বাচন হবে না, এটা তো নিশ্চয়ই আপনি বলতে পারেন না। এখন বিএনপি বলছে তারা নির্বাচন চায়, দ্রুত নির্বাচন চায়। এখন আরো কিছু রাজনৈতিক দল আছে, কিংবা নতুন করে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলো, তারাও চাচ্ছে নির্বাচনটা যাতে পিছিয়ে যায়। এখন আপনি যদি বলেন যে না, তাহলে তো ঐক্যমতে পৌঁছাতে পারলাম না, তাহলে নির্বাচনটা এখন করা যাচ্ছে না। এখন বিএনপি যদি পরে যখন আপনি পিছায় যে জায়গায় নিয়ে যায়, মনে করেন জাতীয় নাগরিক পার্টি কিংবা অন্য যে রাজনৈতিক দলগুলো, জামাত ইসলামও চাচ্ছে নির্বাচন যাতে পিছিয়ে যায়, এখন তারা যদি কোনো একটা সময় গিয়ে বলে এখন নির্বাচন হওয়ার সময়, বিএনপি বলে যে না, এখন তো নির্বাচন করবো না, আপনি বলেন না ঐক্যমত হইল না, তাহলে নির্বাচন এখন আবার করা যাবে না, তাহলে আমাদেরকে আবার অপেক্ষা করতে হবে, এইভাবে নিশ্চয়ই হবে না।
আপনাকে সরকারের জায়গায় যখন আপনি থাকবেন, আপনি অন্য কাউকে দ্বারা ডিকটেটেড হবেন না। তো আপনি অন্যজনের মতামত নিতে পারেন, সেই মতের মধ্যে ভুল থাকতে পারে, ওটা ভুল কিনা ওটা ফিল্টার করে আপনি রাষ্ট্রের জন্য সিদ্ধান্ত নিতে হবে। জি, ধন্যবাদ সাকিব আনোয়ার আপনাকে। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি সরকার সঠিক সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশ আর হেরে যাবে না, কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নোয়াবে না বাংলাদেশ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।